হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। আর আজকে তোমাদের জন্য স্পেশাল ক্লাস, অর্থাৎ জনস্বাস্থ্য এবং পুষ্টি এই যে চ্যাপ্টারটা রয়েছে আমাদের, বা নারী এবং শিশু কল্যাণ এই যে চ্যাপ্টারটি রয়েছে আমাদের, সেই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ 15টি ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন এবং তার সম্পূর্ণ ডেপথ থেকে বা বিশ্লেষণ আজকের আমরা এই ক্লাসে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব। তাই যারা যারা আইসিডিএস পরীক্ষা দিতে যাচ্ছ বা আইসিডিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্যই এই স্পেশাল ক্লাসটা আজকে নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে আমাদের সানডে স্পেশাল। তো শুরু করব সেশন। শুরু করার আগে তোমরা যারা যারা জয়েন করেছো সেশনে একটু প্রত্যেকে জানাও আমার অডিও ভিডিও সবকিছু ক্লিয়ার আছে কিনা, তোমরা প্রপারলি আমার সাউন্ড শুনতে পাচ্ছ কিনা। যদি সাউন্ড অডিও ভিডিও সবকিছু ক্লিয়ার থাকে তাহলে তোমাদের রিকোয়েস্ট করব এই ভিডিওর লিঙ্কটি একটু শেয়ার করে দাও তোমরা যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো, তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধব সকলের কাছে, যাতে তারাও কিন্তু একদম এই ক্লাসটা খুব মন দিয়ে করে নিতে পারে এবং সকলের যাতে সুবিধা হয়। তো চলো লেটস স্টার্ট। শুরু করব। শুরু করার আগে আরো একটা রিকোয়েস্ট, তোমরা যারা যারা এই ক্লাসটি জয়েন করলে প্রত্যেকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এক্ষুনি এই ভিডিওর ডান দিকে নিচে দেখো লাল রঙের একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে আইসিডিএস পরীক্ষার যাবতীয় তথ্যগুলো ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসতে পারে। তার নোটিফিকেশন, ফর্ম ফিল আপ থেকে শুরু করে তোমাদের কবে পরীক্ষা হবে এবং সরকার কি কি ঘোষণা করতে চলেছে সবকিছু তোমরা আপডেট পেয়ে যাবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলেই। তাই যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো লেটস স্টার্ট। শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন আজকে তোমাদের জন্য ফার্স্ট কোশ্চেন হচ্ছে নাম্বার 1। প্রশ্নটা হচ্ছে গর্ভবতী এবং প্রসূতি মায়েদের পুষ্টি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, ঠিক আছে, PMMVY কোন সালে কার্যকরী করা হয়েছিল? চলো অ্যান্সার করে নেবো আমরা প্রত্যেকে, যারা যারা ক্লাসটি দেখছো প্রত্যেকে আমরা অ্যান্সার করব। এবং এই প্রশ্নটির উত্তর দেওয়ার পাশাপাশি তোমাদের জন্য কি এক্সট্রা তথ্য রয়েছে অবশ্যই সামনে খাতা পেন খুলে রাখো, যেখানে এক্সট্রা যে তথ্যগুলো ইনফরমেশনগুলো আমি তোমাকে শেয়ার করে দিলেই যাতে তোমরা সেটা দেখে নিতে পারো তো বা লিখে নিতে পারো। তো চলো লেটস স্টার্ট। কি বলবো? গর্ভবতী এবং প্রসূতি মায়েদের পুষ্টি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা কোন সালে কার্যকর করা হয়েছিল? 2015, 2017, 2019, 2021। বলো কি হবে অ্যান্সার? চলো অ্যান্সার বলে দেবো। তো দেখো তাহলে অ্যান্সার ভেরি গুড। তাহলে চলো সঠিক অ্যান্সারে আমরা বলে দিই। তাহলে প্রশ্নটির সঠিক অ্যান্সার হচ্ছে 2017 সালে। কি এইটা? এই যে মাতৃবন্দনা যোজনা, এই যোজনাটা কি? মাতৃবন্দনা যোজনা হচ্ছে এমন একটি যোজনা যে প্রকল্পটি আমাদের ভারত সরকারের মহিলা ও শিশু বিকাশ মন্ত্রকের অধীনে এটি কিন্তু পরিচালিত হয়ে থাকে, ঠিক আছে। এবং এখানে বলা হয়েছিল কি, এই প্রকল্পতে আর্থিক সহায়তার কথা কিন্তু উল্লেখ করা হয়েছে। কেমন সহায়তা? না, প্রথম সন্তানের জন্মদানের জন্য 5,000 টাকা এবং দ্বিতীয় কন্যা সন্তান হলে অতিরিক্ত 1,000 টাকা দিয়ে টোটাল 6,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দানের কথা কিন্তু উল্লেখ করা হয়েছে এই মাতৃবন্দনা যোজনা, অর্থাৎ প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার দ্বারা। বোঝা গেল? তাহলে কি বললাম? তাহলে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, যেটি 1 জানুয়ারি 1917 সালে আমরা এই প্রকল্পটিকে দেখতে পাই। মূলত এই প্রকল্পের অধীনে প্রথম সন্তানের জন্মদানের জন্য 5,000 টাকা এবং দ্বিতীয় কন্যা সন্তান হলে টোটাল 6,000 টাকা পাওয়া যাবে এই প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার দ্বারা। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি? সকলের কাছে ক্লিয়ার? চলো চলে আসি আমাদের পরের প্রশ্ন 2 নম্বর। কি বলছে? জাতীয় পুষ্টি অভিযান বা পোষণ অভিযান এর লক্ষ্যমাত্রা পূরণে প্রতি বছর কোন মাসটিকে রাষ্ট্রীয় পোষণ মাস, ঠিক আছে, রাষ্ট্রীয় পোষণ মাস হিসাবে পালন করা হয়ে থাকে? জানুয়ারি, মার্চ, সেপ্টেম্বর নাকি ডিসেম্বর? বলো। এই যে পোষণ যে মাসটা, এইখানে কোনো একটা মাসকে বলা হয় জাতীয় পুষ্টি অভিযান মাস, ঠিক আছে। কারণ এই মাসে মানে ঠিক করা হয়েছে যে লক্ষ্যমাত্রা যে প্রত্যেক বছর এই মাসটিকে রাষ্ট্রীয় পোষণ মাস হিসাবে ঘোষণা করা হবে, মূলত 3টে উদ্দেশ্যকে মাথায় রেখে। কি কি উদ্দেশ্য এটা? এক হচ্ছে পুষ্টির সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, যে পুষ্টি না হলে কি কি রোগ হতে পারে, তাই পুষ্টি সংক্রান্ত বা সম্পর্কে সচেতনতা যাতে আরো বৃদ্ধি পায় তার জন্য।
নাম্বার 2 হচ্ছে কি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এটিকে প্রচার করার জন্য, আর নাম্বার 3 হচ্ছে অপুষ্টিকে দূর করার জন্য। তাহলে কি কি বললাম? পুষ্টির সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস প্রচার করা এবং অপুষ্টি দূর করা, এই তিনটের জন্য এই অভিযানটি চালানো হয়েছে। ঠিক আছে, তাই মনে করা হয় যে জাতীয় পুষ্টি অভিযান এর লক্ষ্যমাত্রা পূরণের জন্য প্রত্যেক বছর আমরা সেপ্টেম্বর মাসকে আমরা কিন্তু বলে থাকি সেপ্টেম্বর মাসকে রাষ্ট্রীয় পোষণ মাস বা ন্যাশনাল নিউট্রিশন মান্থ হিসাবে এই মাসটাকে চিহ্নিত করা হয়েছে। বুঝতে পারলাম? তাই যারা যারা সি অ্যান্সার করলে প্রত্যেকের অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে। প্রত্যেকটা প্রশ্ন আমি ব্যাখ্যা করে দেব, কারণ ব্যাখ্যা না শুনলে এই প্রশ্নগুলো মনে থাকবে না। বোঝা গেল? তাহলে পুষ্টির সম্পর্কে সচেতনতা বৃদ্ধি 1 নম্বর, 2 নম্বর স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস তৈরি করা, আর 3 নম্বর অপুষ্টিকে দূরীকরণ করা। ঠিক আছে, চলো চলে আসি 3 নম্বর প্রশ্ন। আমাদের 3 নম্বর প্রশ্নতে কি বলছে? 3 নম্বর হচ্ছে শিশু অধিকার সুরক্ষা আইন। শিশু অধিকার সুরক্ষা আইন, যাকে আমরা বলছি কি পস্কো অ্যাক্ট, নামটা আমরা সবাই শুনেছি। কোন বছরে প্রণীত হয়েছিল? 2005, 2009, 2012, 2015। তাহলে শিশু অধিকার সুরক্ষা আইন বা পস্কো অ্যাক্ট কোন বছর প্রণীত হয়েছিল? বলো কি হবে? তাহলে এই যে পস্কো অ্যাক্ট, এটা কি অ্যাক্ট একটু আমি তোমাদের বলি। শিশুদের যৌন নির্যাতন এবং অপরাধ থেকে সুরক্ষা প্রদান করার জন্য এই পস্কো আইনটি প্রবর্তিত হয়েছিল। ঠিক আছে, এই যে পস্কো আইন, এটি মূলত কি মানে এই আইনের দ্বারা দ্রুত বিচার বিচার সম্পন্ন যাতে করা যায় এর জন্যই কিন্তু বিধান তৈরি করা হয়েছে এই পস্কো আইনের দ্বারা। বোঝা গেল? তাহলে এই যে পস্কো আইন, এটা কত সালে প্রবর্তিত হয়? বলো কি হবে? নারী এবং শিশু কল্যাণ যে আমাদের যে পুষ্টির চ্যাপ্টারগুলো রয়েছে সেখান থেকে আজকে 15টা স্পেশাল ক্লাস তোমাদের আইসিডিএস পরীক্ষার জন্য, সেই ক্লাসটি আজকে কিন্তু করাচ্ছি। যারা যারা ক্লাসে জয়েন করেছো প্রত্যেকে সেশনের লিঙ্কটা একটু শেয়ার করে দেবে। তোমরা যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো, তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধব সকলে, আর প্রত্যেককে বলছি এই যে নাম্বারটা দেখছো 9874262695, এই নাম্বারটাতে প্রত্যেকে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও, তাহলেই তোমরা গ্রুপ জয়েন্টের একটা লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি আইসিডিএস এর গ্রুপে থাকবে। আমি ক্লাসের শেষে এই ক্লাসের পিডিএফটা তোমাদের গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, চলো অ্যান্সার করে দিই তাহলে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে কিন্তু 2012 সালে। ঠিক আছে, তাহলে 2012 সালে আমরা দেখতে পাই 22 মে, 20th মে, ঠিক আছে, এই আইনটি চালু হয় যার নাম পস্কো আইন। ভারতের সংবিধানের আইন অনুসারে 18 বছরের কম বয়সী যে কোনো ব্যক্তিকেই শিশু হিসাবে গণ্য করা হয়ে থাকে। ঠিক আছে, তাই শিশুদের যৌন নির্যাতন, হয়রানি এইগুলোকে অপরাধমূলক ভাবে দেখা হয় এবং এর জন্য বিচারের জন্য, দ্রুত বিচারের জন্য এই পস্কো অ্যাক্টটিকে কিন্তু নিয়ে আসা হয়েছে। বোঝা গেল? চলো চলে আসি আমাদের আজকের 4 নম্বর প্রশ্নতে। বলছে শিশুদের প্রোটিনের মারাত্মক ঘাটতির ফলে পেট ফুলে যাওয়া, চামড়া খসখসে হয়ে যাওয়া এর লক্ষণগুলো কোন রোগটির সঙ্গে জড়িত? নাম্বার 1 অপশানে রয়েছে কি মেরাসমাস, অপশানে রয়েছে কোয়াশিওকর, অপশানে রয়েছে রিকেট, অপশানে রয়েছে স্কারভি। তো বলো কি হবে অ্যান্সার? শিশুদের প্রোটিনের অভাবে, এই যে এর জন্য প্রোটিনের সপ্তাহ করা হয়েছে, প্রোটিনের প্রয়োজনীয়তা কি সেইগুলো বোঝানোর জন্য, তো সেইভাবেই শিশুদের প্রোটিনের মারাত্মক ঘাটতি ফলে কি হয় না পেট ফুলে যাওয়া, ঠিক আছে, চামড়া খসখসে হয়ে যাওয়া, এর লক্ষণগুলো দূর করার জন্য বা যে রোগটি রোগটি রয়েছে এটা, সেই রোগের নাম কি? ঠিক আছে, এগুলো কোন রোগের লক্ষণ? বলো কি হবে অ্যান্সার? সকলে অ্যান্সার করবে, প্রত্যেকে যারা যারা ক্লাস দেখছো প্রত্যেকে কিন্তু অ্যান্সার করবে। বলো কি হবে অ্যান্সার? তাহলে কি হবে প্রশ্নটির সঠিক অ্যান্সার? শিশুদের প্রোটিনের মারাত্মক ঘাটতির ফলে যে পেট যে ফুলে যাচ্ছে, ঠিক আছে, এবং এটা কোন রোগের লক্ষণ? এটা বলো কি হবে অ্যান্সার? কি হবে অ্যান্সার? যারা যারা ক্লাস দেখছো প্রত্যেকে অ্যান্সার করে দাও। কি হবে অ্যান্সার বলো? ভেরি গুড, একদম অ্যান্সারে চলে যাব আমরা।
চলো অ্যান্সার করে দিই। তাহলে প্রশ্নটা যদি আমরা সঠিক অ্যান্সার দেখি, তাহলে তোমাদের থেকে আমি অ্যান্সার পেয়ে গেছি। তাহলে অ্যান্সারটি হলো হচ্ছে কি আমাদের কোয়াশিয়কর। এই রোগটির নাম হচ্ছে কোয়াশিয়কর। এই রোগটির ফলে কি হয়, পেট ফুলে যায়, ঠিক আছে, চামড়া খসখসে হয়ে যায়, এই ধরনের মানে লক্ষণগুলো দেখা যায়। তাহলে দৈনন্দিন খাবার তালিকায় এই রোগ থেকে যদি বাঁচতে হয়, তাহলে দৈনন্দিন খাবার তালিকায় কিছু খাবার রাখতে হবে, ঠিক আছে। যেমন কি, যেমন হচ্ছে তোমার ডিম, ঠিক আছে, যেমন হচ্ছে ডিম, যেমন হচ্ছে মাছ, যেমন মাংস, ঠিক আছে, দুধ বা দুগ্ধজাত দ্রব্য, ঠিক আছে, বিভিন্ন রকমের ডাল, কড়াইশুঁটি, বাদাম, এগুলো সব হচ্ছে এর রোগের প্রতিরোধককারী। মানে এই পুষ্টিটার প্রয়োজনের ফলেই তো এটা অপ্রয়োজনের মানে পুষ্টিটা থাকে না বলেই তো এই রোগটা হচ্ছে। তো এইগুলো খেলে এই পুষ্টিগুলো ফিরে আসবে এবং এই কোয়াশিয়কর রোগের হাত থেকে কিন্তু বাঁচা যাবে। তাই শিশুদের দৈনন্দিন তালিকায়, খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে প্রোটিনযুক্ত খাবার রাখতে হবে, যেমন মাছ অথবা মাংস, দুধ বা দুগ্ধজাত খাবার, ঠিক আছে, যারা ডাল, মটরশুঁটি, বাদাম, এগুলো কিন্তু রাখতে হবে, ঠিক আছে। চলো চলে আসি আমাদের 5 নম্বরে। আইসিডিএস এর কয়টি প্রধান পরিষেবা রয়েছে? এই যে আইসিডিএস, এই আইসিডিএস এর মোট কয়টি পরিষেবা পাওয়া যায়? এই আইসিডিএস থেকে কতগুলি প্রধান পরিষেবা রয়েছে? 4টি, 5টি, 6টি না 8টি? বলো কি হবে অ্যান্সার। এবং আমি প্রত্যেকটার সম্পর্কে বলে দেবো যে কি কি হলো এর মেন বিষয়। বলো কি হবে অ্যান্সার। মোট কয়টি আছে? চলো সকলে মিলে আমরা যারা যারা ক্লাস দেখছি প্রত্যেকে অ্যান্সার করবে। 15টা গুরুত্বপূর্ণ নারী এবং শিশু কল্যাণ থেকে কোটা 15টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের সানডে স্পেশাল তোমাদের ক্লাস কিন্তু চলছে। তো সকলে মিলে অ্যান্সার করব। তাহলে আইসিডিএস কতগুলি প্রধান পরিষেবা প্রদান করে থাকে? চলো অ্যান্সার করে দেবো। ভেরি গুড। তাহলে সঠিক অ্যান্সারে আমরা যদি যাই তাহলে টোটাল হচ্ছে 6টি পরিষেবা করে থাকে। এই 6টির মধ্যে কি আছে? সম্পূরক পুষ্টি। কি আছে? সম্পূরক পুষ্টি, এটা একটা রয়েছে, সম্পূরক পুষ্টি। আর কি রয়েছে? আর রয়েছে তোমার প্রাক বিদ্যালয় ও আনুষ্ঠানিক শিক্ষা। তাই এখানে আমরা 2 নম্বর কি লিখবো না, শিক্ষা লিখে দিলাম। নেক্সট 3 নম্বর আমাদের কি পরিষেবা দিয়ে থাকে? টিকা। আইসিডিএস কি করে? আইসিডিএস এর এটা কাজের মধ্যে পড়ে, সেটা হচ্ছে টিকাকরণ, ঠিক আছে। তাহলে টিকাকরণ এটা একটা কর্মসূচির মধ্যে রয়েছে। আর কি রয়েছে? স্বাস্থ্য পরীক্ষা করা, ঠিক আছে। তাহলে স্বাস্থ্য পরীক্ষা এটা একটা রয়েছে। 5 নম্বরে কি কি রয়েছে খাতায় লিখে নাও। রেফারেল পরিষেবা, মানে অপুষ্টি জনিত শিশুদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো, যাকে বলা হয় রেফারেল করা, ঠিক আছে। রেফারেল পরিষেবা, ঠিক আছে, পরিষেবা এটা একটার মধ্যে রয়েছে। আর সবার লাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে পুষ্টি এবং স্বাস্থ্য শিক্ষা, ঠিক আছে। যে পুষ্টির প্রয়োজনীয়তাটা কি? পুষ্টি ও স্বাস্থ্য, ঠিক আছে, ও স্বাস্থ্য শিক্ষা। তাহলে এইগুলো হচ্ছে কি, এই 6টা বিষয় আইসিডিএস এর প্রধান পরিষেবা প্রদান করে থাকে। তাহলে একটা হচ্ছে সম্পূরক পুষ্টি, মানে পুষ্টিকর খাবার সরবরাহ করা, শিশুদের দৈনন্দিন বৃদ্ধি পর্যবেক্ষণ করা, শিক্ষা মানে বুঝতেই পারছো যে প্রাক প্রাথমিক যে শিক্ষা, অঙ্গনারী কেন্দ্রে শিক্ষা প্রদান করা, টিকাকরণ জানো, স্বাস্থ্য পরীক্ষা তুমি জানো, ঠিক আছে, অর্থাৎ শিশু এবং মায়েদের নিয়মিত পরীক্ষা করা স্বাস্থ্য এটা। আর রেফারেল পরিষেবা, অপুষ্টিজনিত শিশুদের চিকিৎসার জন্য হাসপাতালে রেফার করে দেওয়া। আর হচ্ছে পুষ্টি এবং স্বাস্থ্য শিক্ষা মানে জানো মায়েদের স্বাস্থ্য এবং পুষ্টির বিষয়ে সচেতনতা করা। এই যে 6টা দেখছো, এই 6টা পরিষেবা প্রদান করে থাকে একটা আইসিডিএস জায়গা, ঠিক আছে, আইসিডিএস করে থাকে। খাতায় সবাই লিখে নিয়ে এসো, সকলের কাছে খাতায় লেখা হয়ে গেছে। ভেরি গুড। তাহলে চলে যাই আমাদের পরের প্রশ্নতে। কি আছে আমাদের পরের প্রশ্ন? ভিটামিন এর অভাবে কোন রোগ হতে পারে? ভিটামিন এর অভাবে কোন রোগ হতে পারে? অপশন নাম্বার 1 রিকেটস হতে পারে, নাকি রাতকানা রোগ হতে পারে, নাকি স্কারভি হতে পারে, নাকি বেরি রোগ হতে পারে। তাহলে ভিটামিন এর অভাবে কোন রোগ হতে পারে? ভিটামিন এর অভাবে কোন রোগ হতে পারে? বলো কি হবে? রিকেটস, রাতকানা, স্কারভি নাকি বেরি? কোন রোগ হতে পারে? চলো সকলে মিলে অ্যান্সার করব। যারা যারা ক্লাস দেখছি প্রত্যেকে অ্যান্সার করব, যারা যারা ক্লাস দেখছি প্রত্যেকে আমরা অ্যান্সার করব। আর তোমাদের জন্যই কিন্তু এই যে
এই যে দেখতে পাচ্ছ 9874262695 এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে কিন্তু তোমরা সকলে কি করবে, একদম হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও, তাহলে গ্রুপ জয়েন্টে লিঙ্ক পাবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা প্রত্যেকেই কিন্তু জয়েন থেকে যাবে এখানে। তো চলো অ্যান্সার করে দিই। তাহলে ভিটামিন এর অভাবে কোন রোগ হতে পারে? তাহলে ভিটামিন এর অভাবে আমরা কি কি রোগ দেখতে পারি? ভিটামিন এর অভাবে আমরা রাতকানা রোগ দেখতে পারি, ঠিক আছে। আর কি কি রোগ দেখতে পারি আমরা? তোমার দেখতে পাচ্ছি হচ্ছে বিট স্পট রোগ দেখতে পারি। তো এইখানে অপশন অনুসারে রাতকানা হলো এই প্রশ্নটার সঠিক অ্যান্সার। বোঝা গেল? তাহলে রাতকানা রোগ এটা একটা রয়েছে। তার বিট স্পট কি না, চোখের এই যে আমাদের সাদা অংশটা আছে সেখানে ছোট ছোট দাগ তৈরি হয়ে যায়, ঠিক আছে। চলো পরেরটায় চলে আসি, আমাদের 6 হয়ে গেল। 7 নম্বর, এনসিপিসিআর এর পরিপূর্ণ রূপ কি? ঠিক আছে, এর পরিপূর্ণ রূপ কি? কি বলেছে? এনসিপিসিআর এর পরিপূর্ণ রূপ মানে হচ্ছে এর সম্পূর্ণ কি আছে, ফুল ফর্ম কি রয়েছে বলো? অপশনে রয়েছে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, ন্যাশনাল কাউন্সিল ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, নাকি ন্যাশনাল কমিটি ফর চিলড্রেন প্রোটেকশন রাইট, নাকি ন্যাশনাল কমিশন ফর তোমার প্রিভেনশন অফ চাইল্ড রাইট। বলো কি হবে অ্যান্সার? সকলে মিলে অ্যান্সার করবো তাহলে। তাহলে প্রশ্নটির সঠিক অ্যান্সার কি দেখো, এনসিপিসি। তাহলে এটা কি? এটা 19, মনে রাখবে আমি একটুখানি বুঝিয়ে দিই। এটা হলো 2007 সালে, কত বললাম? 2007 সালে 5ই মার্চ এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই আইনটি এনেছিল হচ্ছে শিশু অধিকার সুরক্ষা কমিশন আইন 2005, ঠিক আছে। নারী এবং শিশু কল্যাণ মন্ত্রক ভারত সরকারের। প্রধান কাজ কি এটার প্রধান কাজ কি? শিশুর অধিকার রক্ষা এবং পস্কো অ্যাক্ট, ঠিক আছে, জাস্টিস আইন সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা সেটা দেখে থাকে পিসিআর, ঠিক আছে। এনসিপিসিআর এটা দেখে থাকে। পুরো নাম কি? ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইট, ঠিক আছে। তাহলে সম্পূর্ণ নাম হচ্ছে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইট। এটা কিন্তু দেখে থাকে এই কাজগুলো। বোঝা গেল? সকলে বুঝতে পেরেছো? কত সালে তৈরি হলো? 2007 সালে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন চলে আসি আমাদের 8 নম্বর। পস্কো এর পরিপূর্ণ রূপ মানে সম্পূর্ণ নাম কি? পস্কো অ্যাক্ট আমি কিছুক্ষণ আগেই বললাম, শিশু অর্থাৎ 18 বছরের নিচে যারাই রয়েছেন সবাই শিশু, তাদের মানে এই অ্যাক্টের দ্বারা আমরা দেখতে পাই যে যৌন অপরাধ এবং শিশুদের সুরক্ষার জন্যই এই আইনটি কিন্তু করা হয়েছে, যার নাম পস্কো আইন। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে কত সালে এসছিল? আমরা মনে রাখবো 2012 সালে। কত সালে এসছিল না 2012 সালে আমরা এই পস্কো একটা কিন্তু চালু হতে দেখি, ঠিক আছে। অর্থাৎ ভারতে শিশুদের যৌন নির্যাতন, হয়রানি এবং শোষণের হাত থেকে রক্ষার জন্যই এই পস্কো আইনটি কিন্তু আনা হয়েছে। বোঝা গেল? তাহলে এই যে পস্কো আইন এর ফুল ফর্ম কি? চলো অ্যান্সার পেয়ে গেছি। ভেরি গুড, সঠিক অ্যান্সার আমি পেলাম। তাহলে কি হবে? তাহলে পস্কোর ফুল ফর্ম হচ্ছে প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট, ঠিক আছে। এটাকেই বলা হয়ে থাকে পস্কো অ্যাক্ট। বোঝা গেল? ঠিক আছে। এতক্ষণ পর্যন্ত এই 8টা পর্যন্ত পড়লাম। কেমন লাগছে ক্লাসটা কমেন্ট সেকশনে জানাও, কারণ তোমাদের রিকোয়েস্টেই কিন্তু এই ক্লাসটা আনা, যেখান থেকে তোমরা সম্পূর্ণ আপডেটেড কোশ্চেনগুলো পাচ্ছ। নারী এবং শিশু কল্যাণ মানে ধরনের যে প্রশ্নগুলো হয়ে থাকে বা পুষ্টির যে চ্যাপ্টার থেকে প্রশ্ন, আমাদের আইসিডিএস এ কিন্তু টোটাল এই ধরনেরই প্রশ্ন তোমরা পাবে, ঠিক আছে। চলো চলে আসি আমাদের 9 নম্বর। মাতৃ স্বাস্থ্যের উন্নতিতে এএনসি এর পূর্ণ রূপ কি? ঠিক আছে, এএনসি এটার সম্পূর্ণ কি আছে, ফুল ফর্ম কি আছে? অপশনে রয়েছে, বলবে সবাই, আমি এটা সম্পর্কে বলেও দেবো যদিও। তো কি বলছে? মাতৃস্বাস্থ্যের উন্নতিতে এএনসি এর পরিপূর্ণ রূপ কি, মানে সম্পূর্ণ নাম কি? কি আছে? অ্যান্টিনেটাল কেয়ার, অ্যাডাল্ট নিউট্রিশন কেয়ার, অ্যাডভান্স নার্সিং সেন্টার, নাকি অ্যানুয়াল নিউট্রিশন চেক, কোনটা হবে?
তাহলে অ্যান্সার হচ্ছে কি দেখো, তাহলে এটা হচ্ছে অ্যান্টিনেটাল কেয়ার। ঠিক আছে, তাহলে মনে রাখবে এটা কি হবে না, এটা হচ্ছে আমাদের সঠিক ফর্ম বা পূর্ণ রূপ হচ্ছে কি না অ্যান্টিন্যাটাল কেয়ার। ঠিক আছে, অ্যান্টিন্যাটাল কেয়ার ইজ দ্য রাইট অ্যান্সার আমাদের কিন্তু হবে। বোঝা গেল? আর এটা কি, গর্ভবতী মা বা অনাগত শিশুর স্বাস্থ্য পরীক্ষা এবং সঠিক বৃদ্ধি পর্যবেক্ষণ করা। ঠিক আছে, এটা হচ্ছে এনাদের কাজ। সুষম পুষ্টি সরবরাহ করা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, সচেতনতামূলক পরামর্শ দেওয়া, এটা হচ্ছে এদের কাজ। প্রয়োজনীয় বিভিন্ন টিকা দেওয়া, এটাও কিন্তু এদের কাজ। ঠিক আছে, তাই পুরো নাম হচ্ছে কি ANC, এর পুরো নাম হচ্ছে কি আমাদের অ্যান্টিন্যাটাল কেয়ার। ওকে, তাহলে অ্যান্সার কি হবে? বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো 10 নম্বর প্রশ্ন কি বলছে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 3 থেকে 6 বছর বয়সী শিশুদের প্রাক প্রাথমিক অপ্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য জাতীয় শিক্ষানীতি 2020 আওতায় কোন নতুন পাঠ্যক্রম ফ্রেমওয়ার্কে ব্যবহৃত হয়েছে? ঠিক আছে, কোন নতুন পাঠ্যক্রম ফ্রেমওয়ার্কে ব্যবহৃত হয়েছে? অপশানে কি কি রয়েছে? শর্ট ফর্ম রয়েছে ECCE, RMSA, DIET, NCFSE। তাহলে কি হবে? অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 3 থেকে 6 বছর বয়সী শিশুদের প্রাক প্রাথমিক অপ্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য জাতীয় শিক্ষানীতি 2020 আওতায় কোন নতুন পাঠ্যক্রম ফ্রেমওয়ার্কে ব্যবহৃত হয়েছে? চলো অ্যান্সার করব। যারা যারা ক্লাস দেখছি প্রত্যেকে আমরা অ্যান্সার করব কি কি যুক্ত হয়েছে। চলো তাহলে অ্যান্সার কি হবে? আজকে টোটাল 15টা প্রশ্ন, তার মধ্যে 10 নম্বর প্রশ্ন একদম নতুন প্রশ্ন তোমরা কিন্তু পাচ্ছ। সামনে ICDS পরীক্ষা, আর ICDS পরীক্ষায় এই জনস্বাস্থ্য পুষ্টি এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। আর এই চ্যাপ্টারগুলো থেকে আমাদের এই ধরনেরই প্রশ্ন হবে। আমি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের ডিটেলস আলোচনা করছি, তারপরে কিন্তু অ্যান্সার করছি। চলো তাহলে অ্যান্সার করে দিই। তাহলে দেখো মূলত হচ্ছে এইটা যেটা রয়েছে, এই যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 3 থেকে 6 বয়স এই পর্যন্ত পড়ানো হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। এখানে 48 সপ্তাহের ফ্রেমওয়ার্ক রয়েছে, অর্থাৎ 3 থেকে 6 বছর বয়সী শিশুদের বিস্তারিত 48 সপ্তাহ যে পাঠ্যক্রম সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। খেলার ছলে শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ এখানে 150টিরও বেশি খেলার ছলে সক্রিয়তার ভিত্তিতে শেখানোর কার্যকারিতা বলা রয়েছে এখানে। একটা শিশুর সামগ্রিক উন্নয়ন, আর সামগ্রিক উন্নয়নের মধ্যে শিশুর শারীরিক হতে পারে, জ্ঞানীয় হতে পারে, ভাষাগত হতে পারে, সামাজিক হতে পারে, এই সমস্ত দক্ষতার বিকাশ ঘটানো এটা একটা হতে পারে। আর মৌলিক ভিত্তি হচ্ছে কি না, এটি প্রথম শ্রেণীর ভর্তি হওয়ার আগে শিশুদের যে অ্যাডভান্স প্রক্রিয়া শেখানো হয় বিভিন্ন জিনিস, সেটাও কিন্তু এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে দেখা যায়। আর এই যে 48 সপ্তাহ ফ্রেমওয়ার্ক, খেলার চলে শিক্ষা, সামগ্রিক বিকাশ, এইগুলো কোন শিক্ষানীতির মধ্যে রয়েছে? এইগুলো রয়েছে আমাদের ECCEর মধ্যে, মানে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। মনে থাকবে এটার ফুল ফর্ম কি? আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, এটার ফুল ফর্ম হচ্ছে ECCE। বোঝা গেল? তাহলে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশনের মধ্যে এটা কিন্তু অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে আমাদের A। বোঝাতে পারলাম? চলো চলে আসি আমাদের 11 নম্বর প্রশ্ন। তবে 11 নম্বর প্রশ্নতে যাওয়ার আগে আমি বলে দিচ্ছি তোমাদের, তোমরা যারা যারা এই ক্লাসের PDF নেবে তারা কিন্তু অবশ্যই এই যে নাম্বারটা 9874262695 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট ICDS লিখে পাঠিয়ে দাও, তাহলে গ্রুপ জয়েন্টের লিঙ্ক পাবে। আর আগামীকাল মানে সোমবার থেকে, অর্থাৎ 17 তারিখ থেকে আমাদের কিন্তু এই ICDS এর মানে নতুন ব্যাচের ক্লাস কিন্তু শুরু হচ্ছে। তোমাদের মধ্যে যারা যারা এই ICDS এর অঙ্গনারী কর্মী, সহায়িকা এবং সুপারভাইজার পরীক্ষা দেবে, তারা কিন্তু অবশ্যই এই ব্যাচে অ্যাডমিশন নিয়ে শুরু করতে পারো তোমার প্রস্তুতি। ঠিক আছে, এই যে ব্যাচটা তুমি দেখছো, এই ব্যাচের মধ্যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট থাকছে এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা স্যার ম্যাডাম রয়েছেন, যারা সম্পূর্ণ ডিটেলসে তোমাকে কিন্তু পড়াবেন। লাইভ ক্লাস পাবে, রেকর্ডেড ভিডিও পাবে, মক টেস্ট পাবে, PDF পাবে, সবকিছু এই ব্যাচটার মধ্যে রয়েছে। যদি কোনো কেউ লাইভ ক্লাসে জয়েন করতে না পারে,
পারে, তাহলে তারা অটোমেটিক রেকর্ডেড ভিডিও দেখে নিতে পারবে। রেকর্ডেড ভিডিও দেখতে কোথাও অসুবিধা হলে সরাসরি স্যার ম্যাডামের সঙ্গে কল করতে পারবে, পিডিএফ ডাউনলোড করতে পারবে, নিজের সময় মতো মক টেস্ট দিতে পারবে। তাই A to Z সম্পূর্ণ প্রস্তুতির জন্য আমি বলবো ICDS সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা এই ব্যাচটাতে ভর্তি হয়ে শুরু করো তোমার প্রস্তুতি। ভর্তির জন্য এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8013492626, এই নাম্বারে অবশ্যই ভর্তির আগে কল করে নাও এবং তোমাদের ডিসকাউন্ট কুপন কোড Y368, এই কুপন কোডটা ব্যবহার করলে আজকেই লাস্ট স্বাধীনতা দিবসের উপলক্ষে তোমরা কিন্তু 33% ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবে এবং সঙ্গে দুটো ব্যাচ অ্যাবসলিউটলি ফ্রিতে পেয়ে যাবে, কোনো টাকা দিতে লাগবে না। তার জন্য এই কুপন কোডটা ব্যবহার করতে হবে Y368। তাই 17 তারিখ থেকে যারা প্রথম ক্লাস করতে চাইছো অবশ্যই ব্যাচে জয়েন করে শুরু করে দাও প্রস্তুতি। নেক্সট চলে আসি আমরা পরে 11 নম্বর প্রশ্নতে চলে আসবো। 11 নম্বর প্রশ্নতে কি বলেছে, শিশু এবং মহিলাদের সুরক্ষায় ভারতে সার্বক্ষণিক চাইল্ড হেল্পলাইন নাম্বার এবং উমেন্স হেল্পলাইন নাম্বার যথাক্রমে কোনটা? বলো, এখানে হেল্পলাইন নাম্বার যেটা ভীষণভাবে সকলের জানার প্রয়োজন, শিশু এবং মহিলাদের সুরক্ষায় সব সময় ওপেন আছে এই রকম হেল্পলাইন নাম্বার 1000 তোমার 98 বা এবং 181, 100 এবং 102, 1091, 101 নাকি 108, 112? দেখি কারা কারা বলতে পারি দেখি। যারা ক্লাস দেখছি প্রত্যেকেই আশা করি অ্যান্সারটা করতে পারবো। শিশু এবং মহিলাদের সুরক্ষায় ভারতে সর্বক্ষণিক চাইল্ড হেল্পলাইন নাম্বার এবং উইমেন্স হেল্পলাইন নাম্বার যথাক্রমে কোনটি? চলো অ্যান্সার করে দিই। ভেরি গুড, আমি সঠিক অ্যান্সার তোমাদের দেখতে পেলাম 1098 এবং 181। বোঝা গেল? তাহলে 1098 এবং 181 এটাই হচ্ছে শিশু এবং মহিলাদের সুরক্ষায় ভারতের সর্বক্ষণিক চাইল্ড এবং উমেন্স হেল্পলাইন নাম্বার। ওকে, চলো চলে আসি আমাদের পরের প্রশ্ন। চলে আসি আমাদের 12 নম্বর, শিশুর জন্মের পর শারীরিক সুস্থতা এবং জীবনী শক্তি পরিমাপের জন্য তাৎক্ষণিকভাবে কোন ক্লিনিক্যাল স্কেলিং পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে? ক্লিনিক্যাল স্কেলিং কোনটি ব্যবহার করা হয়ে থাকে? এক হচ্ছে গ্লাসগো কোমা স্কেল, নাকি আপগার স্কেল, নাকি রিক্টার স্কেল, নাকি BMI স্কেল? দেখি কারা কারা বলতে পারি। কি হবে অ্যান্সার দেখি। তাহলে শিশুদের জন্মের পর শারীরিক সুস্থতা এবং জীবনী শক্তি পরিমাপের জন্য কি কি পরিমাপ করা হয় এই স্কেলের দ্বারা? এই স্কেলের দ্বারা একটা শিশুর 5টি শারীরিক লক্ষণ পরিমাপ করা হয়, যেমন ত্বকের রং, ঠিক আছে, কি কালার রয়েছে ত্বকের রং, শিশুটির হৃদস্পন্দন কতটা হচ্ছে হৃদস্পন্দন, নাম্বার 3 হচ্ছে কি রিফ্লেক্স বা প্রতিক্রিয়া কি করছে শিশুটি, নাম্বার 4 হচ্ছে পেশির সক্রিয়তা বা তার শক্তি মাপা, এবং লাস্ট 5 নম্বর হচ্ছে শ্বাস প্রশ্বাস ঠিকঠাক নিচ্ছে কিনা। এই যে 5টা জিনিস যে মাপা হয় একটা ক্লিনিক্যাল স্কেলিং এর দ্বারা, সেটার নাম এখানে তোমাকে বলা হয়েছে। তাহলে এই স্কেলটার নাম কি? এই স্কেলটি 1952 সালে ডক্টর ভার্জিনিয়া আপগার এই স্কেলটি তৈরি করেছিলেন। এর জন্য এই স্কেলটির নাম হচ্ছে আপগার স্কেল। মনে থাকবে কি কত সালে? 1952। ঠিক আছে, ভার্জিনিয়া, ঠিক আছে, ভার্জিনিয়া আপগার, ঠিক আছে, ভার্জিনিয়া, খাতায় লিখে নাও, ভার্জিনিয়া, ঠিক আছে, আপগার, ইনি এই স্কেলটি তৈরি করেন। এর জন্য এই স্কেলটির নাম হচ্ছে আপগার স্কেল। আর এর দ্বারা একটা শিশুর ত্বকের রং, হৃদস্পন্দন, প্রতিক্রিয়া, শ্বাস প্রশ্বাস এবং পেশির সক্রিয়তা, এই 5টা জিনিস এখানে কিন্তু মাপা হয়ে থাকে। বুঝতে পারলাম? চলো চলে আসি আমাদের পরের প্রশ্ন। চলে আসি 13 নম্বর প্রশ্নতে। কি বলছে? মাতৃত্বকালীন সুবিধা আইন বা ম্যাটারনিটি বেনিফিট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2017 অনুযায়ী কর্মরত মহিলাদের সবেতন মাতৃত্বকালীন ছুটি কত সপ্তাহের করা হয়েছে? 12 সপ্তাহ, 16 সপ্তাহ, 26 সপ্তাহ নাকি 52 সপ্তাহ? ঠিক আছে, ম্যাটারনিটি বেনিফিট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2017 অনুযায়ী কত করা হয়েছে? দেখি কারা কারা বলতে পারি। যারা ক্লাস দেখছি একদম আপডেটেড ভার্সনের প্রশ্ন তোমরা কিন্তু পড়ছো, আর এই 15টা প্রশ্ন তোমার জন্য ইম্পর্টেন্ট। ক্লাসের PDF আমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপের গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, তো কি হবে অ্যান্সার? চলো অ্যান্সার বলে দিই।
ভেরি গুড, তাহলে সঠিক অ্যান্সার তোমরা বলছো একদম। তাহলে আমরা যদি দেখি, তাহলে আমরা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী দেখতে পাই প্রথম এবং দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে কর্মরত মহিলাদের সবেতনে মাতৃত্বকালীন ছুটি প্রথমে ছিল 12 সপ্তাহ, তারপরে সেটা বাড়িয়ে করা হয় 26 সপ্তাহ। ঠিক আছে, তবে 2 বা ততোধিক মানে বেশি যদি জীবিত সন্তান থাকেন তাহলে এই ছুটির মেয়াদ 12 সপ্তাহেই কিন্তু বহাল থাকে। তাই প্রাথমিকভাবে প্রথম এবং দ্বিতীয় সন্তানের জন্যই সেটা কিন্তু 26 সপ্তাহ মাতৃত্বকালীন ছুটি বরাদ্দ থাকে। বোঝা তো? চলো চলে আসি, বোঝাতে পেরেছি তো? নেক্সট চলে আসি 14 নম্বর প্রশ্ন আমাদের। 14 নম্বরে কি বলছে, মহিলাদের বিরুদ্ধে গার্হস্থ্য আইন প্রতিরোধক আইন, যাকে আমরা বলছি ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট, কোন বছর ভারতে কার্যকরী হয়েছিল? মহিলাদের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা প্রতিরোধ আইন কোন বছর ভারতে কার্যকর হয়েছিল? তো কি হবে অ্যান্সার? বা ভেরি গুড, তাহলে আমরা সঠিক অ্যান্সারে চলে যাব। টোটাল 15টা প্রশ্নের মধ্যে 14 নম্বর প্রশ্ন তোমরা দেখছো, তাহলে অ্যান্সার কি হবে? সকলে মিলে একটু আমরা অ্যান্সার করব। ভেরি গুড, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের সি, মানে 2006 সালে। তাহলে 2006 সালে মহিলাদের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা প্রতিরোধক আইন এটি কিন্তু আনা হয়েছিল। নেক্সট চলে আসি আমরা পরের প্রশ্নতে। তীব্র অপুষ্টিতে ভোগা শিশুদের জটিল চিকিৎসা ও বিশেষ পুষ্টি পরিষেবা দেওয়ার জন্য মহকুমা অথবা জেলা হাসপাতালে স্থাপিত ইউনিটটির নাম কি? কোনটি জেলা হাসপাতালে স্থাপিত হয়েছিল ইউনিটটি? বলো সেটা কি হবে? ঠিক আছে, যদি কোনো শিশু তীব্র অপুষ্টিতে ভোগে তাহলে তার এই জটিল যে চিকিৎসার জন্য বা বিশেষ পুষ্টি পরিষেবার জন্য মহকুমা বা জেলা হাসপাতালে একটা আলাদা ইউনিট তৈরি হয়েছে, যে ইউনিটটার দ্বারা ওই শিশুর যে মানে অবজারভেশনে রাখা হবে যে শিশুর পুষ্টি আর কতগুলো মানে কত দরকার ইত্যাদি ইত্যাদি বিষয়। তো সেই ইউনিটটার নাম তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে। চলো অ্যান্সারে চলে যাব। তাহলে ইউনিটটার নাম হচ্ছে কি? আমাদের এনআরসি ইউনিট। এনআরসি ইউনিটের সম্পূর্ণ নাম কি? সম্পূর্ণ নাম হচ্ছে নিউট্রিশন তোমার হেবিলিটেশন তোমার সেন্টার। ঠিক আছে, এটা হচ্ছে এনসিআর এর ফুল ফর্ম। ঠিক আছে, তাহলে নিউট্রিশন রিহেবিলিটেশন তোমার সেন্টার, এই যে এটা হচ্ছে প্রত্যেকটি শিশু হসপিটালগুলোতে এই ধরনের কেয়ার কিন্তু ইউনিট আমরা দেখতে পারি। ঠিক আছে, এই কেয়ার ইউনিটগুলো আমরা ওই সমস্ত জায়গায় দেখতে পারি। ক্লিয়ার? বুঝতে পেরেছি সকলের কাছে? ক্লিয়ার? এই 15টা প্রশ্ন সকলের কাছে ক্লিয়ার হয়েছে? একটু জানো, যারা যারা ক্লাস দেখছি প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে? সবার কাছে ক্লিয়ার? যারা যারা ক্লাস দেখছি সবাই বুঝতে পেরেছি তো? সবাই বুঝতে পেরেছি তো? ভেরি গুড। তাহলে তোমাদের এই ক্লাসের পিডিএফ আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কোথায় পাবে? এই যে 9874262695 এই নাম্বারে তোমরা সকলে ICDS লিখে সেন্ড করে দাও, তাহলেই তোমরা গ্রুপ জয়েন্টের লিঙ্ক পাবে। সেই লিঙ্কে জয়েন থাকো, তোমাদের সমস্ত কিছু পিডিএফ আমি দিয়ে দিচ্ছি এই গ্রুপটার মধ্যে। আর তোমাদের বলে রাখি, এই হচ্ছে আমাদের সাকসেসফুল ক্যান্ডিডেট যারা 2019 সালে আমাদের ICDS কোয়ালিফাই করেছে আড্ডা 247 বেঙ্গলির প্ল্যাটফর্ম থেকে। শুধু এই কয়জনই নয়, রয়েছে আরো অনেকজন, টোটাল 88 এর ওপরে স্টুডেন্ট কিন্তু আমাদের এখান থেকে ICDS কোয়ালিফাইড করেছে। আর তুমিও যদি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করতে চাও এবং একদম যদি সায়েন্টিফিক ওয়েতে পড়াশোনা করতে চাও এবং একটি চাকরি নিতে চাও, তাহলে আমি বলবো আগামীকাল থেকে মানে সোমবার থেকে আমাদের এই ব্যাচের ক্লাস কিন্তু শুরু হচ্ছে। 17ই অগস্ট আমাদের ICDS এর আরেকটি ব্যাচ, যেখানে ICDS এর সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা এই পোস্টগুলোর জন্য তোমাদের কিন্তু ভর্তি নেওয়া হচ্ছে। লাইভ ক্লাস প্লাস রেকর্ডেড ভিডিও তোমাদের ব্যাচে রয়েছে। প্রত্যেকটা সাবজেক্টের দেখতে পাচ্ছ আলাদা আলাদা স্যার ম্যাডাম রয়েছেন, যারা তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট বা প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত পড়াবেন সম্পূর্ণ ডিটেলসে। তাই যদি তুমি দেখা যায় যে 5 বছর বা 6 বছর বা 10 বছর আগেও পড়া ছেড়ে দিয়েছো, তো তাদেরও অসুবিধা হবে না, কারণ এই ব্যাচে আমরা পুরো একদম বেসিক জায়গা থেকে তোমাকে কিন্তু করাবো। তাই একবার চেষ্টা করেই দেখো, কারণ চাকরিটা হয়তো তোমার জন্যই ওয়েট করছে।
তাই অবশ্যই একটু চেষ্টা করে দেখো, ডিসেম্বরে তো পরীক্ষা হবার কথাই রয়েছে, তো তোমাদের সুবিধা হবে। তো যারা যারা এই ব্যাচে অ্যাডমিশন নিচ্ছ তারা অবশ্যই আজকে এই নাম্বারটাতে কল করে নাও, ঠিক আছে? নাম্বার কত আছে? 8013492626, এই নাম্বারে অবশ্যই একটা কল করে নাও ব্যাচে ভর্তির জন্য। আর তোমাদের ডিসকাউন্ট কুপন কোড হচ্ছে Y368, এই কুপন কোডটা ইউজ করলে তোমরা এই পুরো ব্যাচটা কিন্তু পেয়ে যাবে 33% ফ্ল্যাট ডিসকাউন্ট, আজকেই লাস্ট। সঙ্গে তোমরা দুটো ব্যাচ সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে এই ব্যাচটার মধ্যে। তাই যারাই ভর্তি হবে, ভর্তির আগে অবশ্যই এই নাম্বারে একটা কল করে নাও, 8013492626 নাম্বারে। তুমি একাও ভর্তি হতে পারো। কিভাবে ভর্তি হবে? এর জন্য আড্ডা 24/7, আমি অ্যাপটার নাম লিখে দিই, ADDA 247, এই অ্যাপটাকে আগে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটাকে ওপেন করবে। ওপেন করার পর ফোন নাম্বার, নাম দিয়ে রেজিস্ট্রেশন করে নেবে। তারপরে সিলেক্ট ইওর এক্সাম অপশনটা দেখতেই পাবে, সেখান থেকে দেখবে অনেক পরীক্ষার নাম আসছে। তুমি 4 নম্বরে চলে আসবে, সেখানে স্টেট এক্সাম অপশানে ক্লিক করে দেবে। এরপরে কোন স্টেট? ওয়েস্ট বেঙ্গলকে চুজ করবে। তাহলেই দেখবে অ্যাপ ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। হবার পর একদম ডান দিকের নিচে দেখছো স্টোর বলে একটা অপশান আছে, এই স্টোর অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো ফাইন প্রোডাক্ট বাই এক্সাম বলে একটা অপশান দেখতে পাচ্ছ, সেখানে WBPSCর যে লোগোটা আছে সেই লোগোটাতে ক্লিক করবে। লোগোটাতে ক্লিক করলেই দেখবে তোমাদের অনেকগুলো ব্যাচ খুলেছে, তার মধ্যে 4 নম্বরে দেখবে, উপর থেকে 1 2 করে নামবে, 4 নম্বরে ICDS এর ব্যাচটা তুমি দেখতে পাবে। এবার এই ICDS এর ব্যাচের ছবিতে ক্লিক করলেই বা লেখাতে ক্লিক করলেই ব্যাচটা ওপেন হয়ে যাবে। সেখানে তুমি দেখতে পাবে অফার্স অ্যান্ড ডিসকাউন্টের নিচে লেখা আছে IND30 কুপন অ্যাপ্লাইড। মন দিয়ে শুনে নেবে, এই যে IND30 কুপন অ্যাপ্লাইড বলে যেখানে লেখা আছে, সেই লেখাটার উপরে বা এই সবুজ রঙের বক্সটার উপরে ক্লিক করবে। এমন ভাবে ক্লিক করবে যাতে পরের পেজটা এইভাবে খুলে যায়। যেই পরের পেজটা খুলবে দেখবে এখানে অ্যাভেলেবেল অফার্স বলে লেখা আছে এবং তার নিচে একটা বক্সে লেখা আছে এন্টার কুপন কোড। তোমাকে এখানে কুপন কোডটা লিখতে হবে Y368। কুপন কোডটা লেখার পর এই যে অ্যাপ্লাই বলে যে বাটনটা আছে সেখানে ক্লিক করবে। তাহলেই তোমার কি হবে? এই পেজটা খুলে যাবে। সেখানে তুমি দেখবে ইউজ কয়েন বলে লেখা আছে 149.90, তার পাশে যে চৌকো করে বক্সটা আছে, বক্সে ক্লিক করবে, রাইট হয়ে যাবে। আর এটার দাম তুমি দেখতে পারবে 1141 টাকা, ঠিক আছে? এর থেকে বেশি দাম দেখালেই আমাকে কল করবে, যেটা হচ্ছে 8013492626 নাম্বারে কল করে নেবে যদি এর থেকে বেশি দাম দেখায়। আর যদি 1141 টাকাই দেখায় তাহলে বাই নাও অপশানে ক্লিক করলে দেখবে পেমেন্ট অপশান খুলে গেছে, সেখানে ইউপিআই তে ক্লিক করাই আছে। তুমি জাস্ট পে অপশানে ক্লিক করে তুমি একদম সরাসরি তুমি পেমেন্ট করে দিতে পারবে। আর যদি অন্য ফোন দিয়ে পেমেন্ট করো তাহলে ইউপিআই এর নিচেই দেখবে পে উইথ কিউআর বলে লেখা আছে, সেখানে ক্লিক করে তুমি কিউআর কোড পেয়ে যাবে, স্ক্যান করে পেমেন্ট করতে পারবে। যদি এই প্রসেসগুলো তোমার ক্ষেত্রে অসুবিধা মনে হয়, যদি মনে হয় স্যার আপনি ফোনে থাকুন, আপনি পুরো গাইড করে দিন, আপনার কথা শুনে আমি ব্যাচ কিনবো এবং ব্যাচটা বুঝে নেব কোথায় লাইভ ক্লাস হচ্ছে, কোথায় রেকর্ডেড ভিডিও হচ্ছে, কোথায় মক টেস্ট হচ্ছে, কোথা থেকে আমি PDF পাবো, তাহলে তুমি এই নাম্বারে আমাকে ভর্তির আগে কল করবে। 8013492626, এই নাম্বারে আমাকে ভর্তির আগে কল করে নেবে, ঠিক আছে? ক্লিয়ার, বোঝা গেল? চলো হোমওয়ার্কের প্রশ্নটা দেখিয়ে দিই। এই প্রশ্নের উত্তরটা তোমরা এখানে কেউ দেবে না, ক্লাসের শেষে প্রত্যেকে কমেন্ট সেকশনে অ্যান্সার করবে। কি আছে? ICDS প্রকল্পের প্রশাসনিক পরিকাঠামো একজন চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, যাকে CDPO বলছি, তিনি কোন স্তরে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক? ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত স্তরে, ব্লক স্তরে, জেলা স্তরে না রাজ্য স্তরে? কোনটা হবে? মানে CDPO কোন স্তরে কাজ করে থাকেন? এই প্রশ্নের উত্তরটা তোমরা সকলে ক্লাসের শেষে কমেন্ট সেকশনে অ্যান্সার করবে। আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করে দেবো এবং নেক্সট ক্লাসে যখন আসবো তোমাদের মধ্যে যারা যারা সঠিক অ্যান্সার করেছো প্রত্যেকের নাম অ্যানাউন্সমেন্ট করে দেবো। ওকে, তো চলো আজকের ক্লাস এটুক পর্যন্তই রয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং, প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ সেশনটি পুরো দেখার জন্য। যদি সেশনটি ভালো লাগে অবশ্যই প্রত্যেকে একটা করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট সেকশন প্রত্যেকে অবশ্যই অ্যান্সারটা লিখবে। আর যারা চ্যানেলে নতুন বা চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, ধন্যবাদ সকলকে। দেখা হবে আগামীকাল সকাল 9টার আবারও ক্লাসে, তোমাদের সঙ্গে দেখা হবে। চলে এসো প্রত্যেকদিন সকাল 9টার ক্লাসে। ধন্যবাদ সকলকে।